মিটিং হয়ে গেছে এবং এখানে প্রস্তাব হয়েছে 9 দিনের বাজেট হবে। তো এমনিতেই ট্রেজারি বেঞ্চের প্রতিশ্রুতি ছিল যে মাঝখানে একটা সেশন হয়নি, শীতকালীন সেশন বলে, উইন্টার সেশন। তো একসাথে তারা 10 দিন করবেন, যাই হোক 10 দিন করেননি, 9 দিন করেছেন। আমরা বিরোধীরা সাধারণত সবসময় দাবি করে থাকি সব কটা ডিপার্টমেন্ট যাতে প্রশ্নোত্তরের বা অন্য যে কোনো উপায়ে সেই ডিপার্টমেন্টের কাজকর্ম সম্পর্কে প্রশ্ন তোলার জন্য একদিন সুযোগ পাওয়া যায়। তো ঠিক আছে, এটা আর কেন 10 দিন হলো না কথা আমি বলিনি, 9 দিন যথেষ্ট। 1, 2, এই 9 দিনের মধ্যে বাজেট। তো এটা প্রশ্নোত্তর বাদেও বাজেট অধিবেশন যদি হয়, এটা মিনিমাম তো 7 দিন করা উচিত। এখন সবটা মিলে একটা সেশন হয়নি, 9 দিন হবে। তো আমাদের বিরোধীদের ভূমিকা মানে কি? বিরোধীদের ভূমিকা মানে শুধু বিরোধিতা করা, সরকারের ভুল ভ্রান্তি ত্রুটি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পালনে তাদের নানাভাবে যদি এটাকে তারা এড়িয়ে যেতে চেষ্টা করে এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি কাজ করে, এটাকে তুলে ধরাই। এটা বিরোধী দল বলা হলেও এটা বিরোধী দল না, যে সরকার যাতে সত্যি সত্যি জনগণের হয়ে কাজ করতে পারে এবং জনসেবায় সরকারি অর্থ, জনগণের অর্থ ঠিক সেরকমভাবে তার সঠিকভাবে খরচ হয়, এই বিষয়গুলি তোলাই হলো বিরোধীদের দায়িত্ব। আমরা অন্য সময় যা করেছি এবারও তাই করব এবং সেই জায়গায় স্বাভাবিকভাবেই, যেমন প্রথম দিন, এটা এই বছরের প্রথম অধিবেশন যেহেতু রাজ্যপাল বক্তৃতা করবেন, কথা হলো রাজ্যপালের বক্তৃতায় যে বিগত 1 বছর কালে সরকার কি করেছে, সরকারের ডোল পিটানোর বক্তৃতা। রাজ্যপালের বক্তৃতা মানে হলো সরকারের ডোল পিটানোর বক্তৃতা, সরকারের অ্যাচিভমেন্টের কথা বলবে। তো সেই জায়গায় তো সরকার তো নানাভাবে মাঠে ঘাটে এখন যেভাবে বলে বেড়াচ্ছেন, যেন এই ডাক্তার মানিক সাহাই ত্রিপুরাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী, এর আগে কেউ মুখ্যমন্ত্রী হননি, তিনি ত্রিপুরাজ্যের মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল সব তার আমলেই নির্মিত হয়েছে। তার আমলেই শিল্প সংস্কৃতির সব দিক থেকে ত্রিপুরাজ্যের মানুষ এগুলো দেখেছে। এগুলি যেমন মাঠে ঘাটে বলছেন, তো বিধানসভাতে রাজ্যপালের মুখ দিয়ে কথাগুলি বলাবেন। সেই জায়গায় আমরা কাজ করব যে সংক্ষিপ্ত বা সীমিত সময় আমরা পাবো, সেই সীমিত সময়ের মধ্য দিয়ে কনস্ট্রাকটিভলি, তথ্য সহকারে, এটা শুধু গলাবাজি করা না, তথ্য সহকারে সরকারের সমস্ত এরকম যা এরা এই ফাঁপা দাবি করবে, এগুলাকে সেই ফানুসগুলো ফাটিয়ে দিয়ে জনগণের সামনে সরকারের এই দুর্বলতাগুলো তুলে ধরা, তারা যাতে এগুলি পরিহার করে সত্যি সত্যি জনসেবায় তারা ব্রতী হন। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পর্ব হবে এই অধিবেশন, সেটি হলো বাজেট, মানে আগামী 1 বছরের জন্য তার পরিকল্পনা। তো এখানেও সরকার বলবে আমরা এই কাজ করেছি বিগত দিনগুলোতে, আগামী দিন আমরা ত্রিপুরাকে মডেল থেকে আরও বড় মডেল করব। তো সেই জায়গাগুলোতেও যেগুলো যদি সেরকম ভালো কাজ করে থাকেন, ভালো প্রস্তাব থাকে, অবশ্যই তার সমালোচনা আমরা করব না। এমনকি যদি সেগুলোর সমর্থনযোগ্য হয়, সমর্থন করতে আমাদের আপত্তিও থাকবে না, ভালো কাজকে ভালোই বলবো। কিন্তু যে দেশ এবং রাজ্যের বর্তমান আর্থসামাজিক কাঠামোতে দাঁড়িয়ে ত্রিপুরাজ্যের বর্তমান যে আর্থিক সামাজিক স্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, জনগণের
প্রত্যেকটা অংশ আজকে প্রচণ্ডভাবে আজকে খুব অসুবিধার মধ্যে আছে। বেকার যুবকদের সামনে অনিশ্চিত পৃথিবী, অনিশ্চিত ভবিষ্যৎ। কৃষক তারা সম্পূর্ণভাবে প্রায় ওই ভগবানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে এখন তাদের চাষ করতে হয়। এর থেকে তাদের রিটার্ন আসবে কি না কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা একেবারে তলানির থেকে আরও তলানিতে। তার সাথে হলো যে আমাদের রাজ্যের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, এখানে এই আইন শৃঙ্খলা, এই নারী গঠিত বিভিন্ন ঘটনা, চুরি ডাকাতি রাহাজানি, তারপরে এই ড্রাগ ব্যবহার, এরা মুখে যা যা বলছেন যে বিশ্বমানের, উন্নত মানের, ঠিক তার বিপরীত। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী বোধহয় এই স্বাস্থ্য দপ্তরের কোনো একটা কর্মসূচিতে ছিলেন, সেখানে বলছেন তার সরকারের লক্ষ্য যে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা। কিন্তু তাদের সরকার আসার আগে এই জিবি আইজিএমের যে অবস্থা ছিল, প্রত্যেকটা মানুষ সেখানে যারা যান এরা বলছেন সেখানে পরিষেবা একদম তলানিতে। মাঝে মধ্যে ভাড়া করে নিয়ে এসে, হাওলাত করে নিয়ে এসে হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু থেকে কিছু বিশেষজ্ঞ এই সার্জনকে নিয়ে এসে দু একটা খুব জটিল অপারেশন করিয়ে বলছেন ত্রিপুরার যে এখন সমস্ত সুপার স্পেশালিটি চিকিৎসা হচ্ছে। এটা তো গত বিধানসভাও আমি তুলেছিলাম। এটা দুটি দিক। একটা দিক হলো যে রাজ্য সরকার গিয়ে মাঠে ময়দানে নির্বাচনে এক ধরনের কথা বলছেন, আর সরকারি চেয়ারে বসে সেই দলের নেতারা এই মন্ত্রী বা এরকম পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসাবে ভিন্ন কথা বলছেন, এবং আদালতগুলোতে গিয়ে তারা তাদের সেই চরিত্রের প্রতিফলন ঘটাচ্ছেন। যেমন এই যে সর্বশিক্ষা অভিযান, ট্যাট শিক্ষক শিক্ষিকা, আরও কিছু যারা হাইকোর্টে কেস করে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিল যে এ রাজ্যে যেভাবে এই ফিক্সড পে চাকরি নিয়োগ হচ্ছে এটা অসাংবিধানিক। তাদেরকে একদম প্রথম দিন থেকেই তাদের সমস্ত এরিয়া সরিয়ে দেওয়া দরকার, আর এরকম ফিক্সড পে যাতে না থাকে, আগামী দিন যাতে এটা সম্পূর্ণভাবে সরকারের এরকম কোনো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যাতে না হয়। কিন্তু এরা এসএলপি করলো গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে, সেখান থেকে বোধহয় আপাতত একটু স্থগিতাদেশ পেয়েছে। তো এটা একটা দিক। কিন্তু এই বিজেপি 2018 বিধানসভার আগে কি বলেছিল যে ফিক্সড পে, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, পার্ট টাইম, এই শব্দগুলোই নাকি ত্রিপুরা রাজ্য থেকে অভিধান থেকে তুলে দেবে, কেউ যাতে আর কোনোদিন এগুলো উচ্চারণ না করে। তারপর সেই সময়তে বিজেপি যিনি কাণ্ডারি ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এখন তিনি পশ্চিমবাংলাতে বিজেপির হয়ে প্রচার করছেন, সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠছে তার মুখ। কি বলছেন সেখানে, কি আমি তো ত্রিপুরা মুখ্যমন্ত্রী ছিলাম, আমি তো প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন দিয়ে দিয়েছি। আরে আজকে 8 বছর হয়ে গেল, কোন মন্ত্রিসভাতে 7 পে কমিশন হয়েছে, কোন কর্মচারী পেয়েছে? তারপর কি বলছে, আমি 33টা ভাতা দিয়েছি। তুমি কোন ভাতা দিয়েছ? তাদের আমলে, তাদের গভর্নমেন্ট আসার আগে যে ত্রিপুরা যে 4.25 লাখের বেশি লোক ভাতা পেত, আজকে এই সংখ্যাটা এসে 3.5 লাখ বা আরও কমে এসে দাঁড়িয়েছে। আর তিনি বেমালুম বলে দিচ্ছেন
তিনিই নাকি সব দিয়েছেন, তিনি সপ্তম প্রকল্প চালু করেছেন, তিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে সব রেগুলার করে দিয়েছেন। তো বিজেপির এই দ্বিচারিতা, এরা নির্বাচনের ময়দানে এক কথা বলে, তারপর সরকারে আসতে পারলে কোনো রকমে ভাকা পথে এদের সিদ্ধান্ত অন্যরকম হয়ে যায়। আবার কোর্ট যখন তাদেরকে, কোর্ট তো আর ওই নির্বাচন ইশতেহারের কথা তুলে ধরার কথা না, কিন্তু কোর্ট জনগণের সেই অধিকারকে যখন তার পক্ষে রায় দেয়, তখন তাদের চেহারা, তাদের সিদ্ধান্ত ভিন্ন হয়ে যায়। অবশ্যই এই বিধানসভাতে সর্বশিক্ষা অভিযান, ট্যাট, এসটিজিটি, এরকম, তারপরে পার্ট টাইম ওয়ার্কার, ফিক্সড পে কর্মচারী, তাদের সকলের বিষয়ই যে বিভিন্ন বিধানসভাতে কথা বলার যে সুযোগগুলো রয়েছে, এটা বাজেট অধিবেশনেই হোক বা রাজ্যপালের ভাষণে ধন্যবাদ বক্তব্য, আমরা সেভাবেই গঠনমূলকভাবে আমাদের বক্তব্য তুলে ধরব এবং সরকারের এই দ্বিচারিতাগুলো, এগুলো যতটুকু সম্ভব এটাকে খোলসা করার দায়িত্ব তো আমাদের নিতেই হবে, আমরা করবো এটা। একটা চিকিৎসা হওয়ার পর তারপরে এর কোনো ফলো আপ আর নেই। কোথায় সে ডাক্তার, তিনি কে, কেউ জানেন না, এর প্রশ্ন করলেও তার উত্তর পাওয়া যায় না। কাজে আমাদের কাজ হবে যে সরকার যে বাগাড়ম্বর যদি করতে চায় বা করছে, এটাকে সঠিক তথ্য তুলে ধরা এবং তারা যাতে এইভাবে এ রাজ্যের জনগণকে ঢোকা না দেন, না ঠকান, এবং তাদের হাতে সীমাবদ্ধ ক্ষমতা আমরা জানি, আমরা সরকার চালিয়েছি। রাজ্য সরকার মানে হলো তারা সব কিছু করতে পারে কথা বলছি না, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও একটা রাজ্য সরকার যতটুকু করা উচিত, করা দরকার, করতে পারে, আজকে তার ধারে কাছেও তারা নেই। এই বিষয়গুলো যতটুকু সম্ভব একদম তথ্য, প্রমাণ, যুক্তি, অঙ্ক সহ আমরা তুলে ধরবো, এটা আমাদের কাজ। কিছুদিন আগে আপনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, সিপিআইএম সেখানে সেইভাবে শক্তিশালী নয়, সেই জমিতে কতটা চাষ করতে পারলেন বা পারবেন বলে মনে? না, এটা তো ঠিকই তুমি বলেছো যে আসামে সিপিআইএম আমরা খুবই যে সীমিত শক্তি, আমাদের 126টা কেন্দ্রের মধ্যে আমাদের তার 10% কেন্দ্রেও আমাদের এককভাবে লড়াই করার সে ক্ষমতা আমাদের নেই, সব জায়গাতে আমাদের উপস্থিতি নেই। আর অন্য দিক থেকে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দল, হ্যাঁ অবশ্যই কংগ্রেস সেখানে বিরোধীদের মধ্যে বড় দল, কিন্তু এই বিগত দিনগুলোতে কংগ্রেসেরও লড়াই সংগ্রাম আন্দোলন বা সাংগঠনিক বুনট আগে যেরকম ছিল সেরকমভাবে নেই। আর এরকমটা জায়গায় যখন গণতান্ত্রিক এই যে আন্দোলন বা দলগুলো যখন দুর্বল হয়, তখন কায়েমি স্বার্থ, স্বৈরাচারী সংগঠন আর বিজেপির মতো এরকম সাম্প্রদায়িক দলগুলো এরা মাথাচাড়া দিয়ে ওঠে। আর আসামে বিগত 2টি টার্মে সেখানে বিজেপি পরিচালিত সরকার, সেকেন্ড টার্মে যিনি মুখ্যমন্ত্রী তিনি এই কংগ্রেসের সময়তে দুর্নীতির অন্যতম চাই ছিলেন। তার বিরুদ্ধে যখন এই সিবিআই এর তদন্ত শুরু হলো, সে কংগ্রেসের শিবির থেকে লাফ দিয়ে বিজেপিতে ঢুকেছে। আর বিজেপি এই তাকে দিয়ে যাবতীয় তাদের যে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করানো আমাদের রাজ্যে যেমন করছে, আরও জঘন্যভাবে এই আসামে করছে। এবং প্রতিদিন একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, সাংবিধানিক চেয়ারে বসে তিনি বলছেন একটা সম্প্রদায়কে টার্গেট করে যে তাদেরকে উত্তপ্ত করা, শাস্তি দেওয়া, চাপে রাখা,
তাদেরকে যে দিনকে দিন কিভাবে এই দুর্বল করে দেওয়া, এটাই আমার কাজ। যার বিরুদ্ধে আসামের সমস্ত বুদ্ধিজীবী এবং যারা সমাজের উপরতলার লোক এরা প্রতিবাদ করেছেন। সুপ্রিম কোর্টে কেস হয়েছে। সুপ্রিম কোর্ট এখন গুয়াহাটি হাইকোর্টকে নির্দেশিকা দিয়েছে তারা যাতে এই সিরিয়াসলি এই মন্তব্যগুলো যারা বিচার করেন। এবং পত্রিকায় দেখেছি ইতিমধ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে নোটিশও করা হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আসামে যেরকমভাবে আজকে সেখানকার রাজনৈতিক বা সামাজিক অর্থনৈতিক বাতাবরণ চলছে, এটা গোটা উত্তর পূর্বাঞ্চলের জন্য উদ্বেগজনক, সারা দেশের জন্য। তো তাকে যদি আমরা প্রতিহত না করতে পারি তাহলে এটা শুধু আসাম না, গোটা উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যতে আগামী দিনে অনিশ্চিত হবে। সারা দেশে এই শক্তি আরও বেশি যে ঠাঁই পাবে। এই জন্য আমরা অনুভব করেছি যে বিজেপিকে হারানোর জন্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং কংগ্রেস দল সেখানে তারাও এটা অনুভব করছেন এবং সেই হিসাবে তাদের সাথে বোঝাপড়া করে আমরা 3টা সিট দাবি করেছি। ইতিমধ্যে 2টা সিটে আমাদের তারা এই মানে এই আলোচনাতে স্বীকৃত হয়েছে। একটা হলো এই ইয়েতে কি বলে এই গোরেশ্বর, আরেকটা এই নামটা বলে গেলাম আমি, যেটা আমরা সিটিং সিট। আরও একটা সিটের জন্য আমরা আমাদের আলোচনা সেখানে চলছে। কংগ্রেসের সঙ্গে তো জোট হওয়ার মানে জোট থেকে বেরিয়ে যাওয়ারই কথা হয়েছিল, আবার আবার আলোচনার টেবিলে এসেছেন। কোথাও না কোথাও কি মানে বিজেপির ইয়েতে বিরোধী শিবিরকে আবার একত্রিত করে আপনারা সেখানে শক্তিশালী হওয়ার? না, বেরিয়ে যাওয়ার কথা না, কিন্তু আলোচনা তো কোনো আলোচনাই তো এই প্রথম দফায় আলোচনাতেই চূড়ান্ত হয় না। তো কয়েক দফা আলোচনা হয়েছে, আস্তে আস্তে ডিফারেন্সেসগুলো বা দূরত্বগুলো এগুলো মিনিমাইজ হয়ে একটা জায়গায় এসেছি। কংগ্রেসের সাথে শুধু মাঝখানে রাইজর দল, তাদের সাথে একটা দূরত্ব হয়েছিল, এই দূরত্বটা এখন কমছে। তারা 15টা সিট দাবি করেছিল অখিল গগৈয়ের দল, এখন বোধহয় 8-9টাতে এসে রফা হবে। আজকে বীরজিৎ সিং আপনার চেম্বারে এলেন, ত্রিপুরাতে কি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক? এইসব আলোচনা আমার সাথে হয়নি। ওনার সাথে আগামী এই বাজেট অধিবেশনে কি স্ট্র্যাটেজি হবে, ফ্লোর অ্যাডজাস্টমেন্ট একসঙ্গে, হ্যাঁ ফ্লোর অ্যাডজাস্টমেন্ট বা এক্সারসাইজ কী হবে, এবং কৈলাস শহরে উত্তর ত্রিপুরাতে বেশি উনি কাজ করেন, সেখানে কি দেখছেন তিনি, এগুলি কিন্তু তার অভিজ্ঞতায় বলেছেন যে রাজ্যের কিছু মন্ত্রী, তার জেলাতে 3-3 জন মন্ত্রী কিন্তু বলছেন যে এরকম যে আইন শৃঙ্খলা নিয়ম কানুনকে এরা একেবারে তাদের মানে বিজেপির খাওয়ার ঘর বানিয়ে ফেলেছে। কীভাবে এগুলাকে এক্সপোজ করা যায়? ঠিক আছে, বললাম দরকার সবাই মিলে আওয়াজ তুলুন। ভোট এক জিনিস, আর মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে যে এই যদি কেউ খারাপ কাজ করে থাকে এটাকে তুলে ধরা, এটা গণতান্ত্রিক দায়িত্ব। তো এটাই আলোচনা হয়েছে।